আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাদির অবস্থা আশঙ্কাজনক জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন আটক। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র। অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক। বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি, অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে আবারও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তার। শুরুতে কিডনিতে সমস্যা হলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে তিনি। দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সাংবাদিকদেরকে জানান, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে। তিনি বলেন, লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। হাদিকে খুব কাছ থেকে করা গুলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। এরই মধ্যে বিদেশে চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবার। ওসমান হাদির ওপর হামলাকারী 2 জন সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, এমন তথ্য মিলছে নানা মাধ্যমে। তাদের হদিস জানাতে না পারলেও পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই। বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপি জানিয়েছে গ্রেফতার করা হয়েছে 2 মানব পাচারকারীকে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জানানো হয়, জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের যারা ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা দেবে পুলিশ। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন। এরই মধ্যে হাদির উপর হামলাকারী 2 জনকে শনাক্তের পর 2 দিন ধরে তাদের খুঁজছে পুলিশ। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সন্ত্রাসীকে এখনও গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। নির্বাচনের আগে চোরাগুপ্তা হামলার আশঙ্কা করছে ইসি, কিন্তু নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আগারগাঁয়ে নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে বাহিনীদের সাথে ইসির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় হওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনার সানাউল্লাহ। বলেন, বাইরে থাকা সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে, এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো। সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের উদ্দীপনা হারিয়ে গেছে। এটি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। অনেক ইস্যুতে একমত হতে পারছে না রাজনীতিবিদরা, এমন মন্তব্য মিলেছে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী পর্বে। দুদক চেয়ারম্যানের আক্ষেপ, অনেক আমলা এখনও ক্ষমতার কাছে নতি স্বীকার করছে। অন্যদিকে আইন করে এমপিদের উপর নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয়েছিল প্রায় 1 ডজনের মতো সংস্কার কমিশন, যাদের মোট সুপারিশ ছিল 400-র বেশি। কিন্তু 1.5 বছর যেতেই দেখা যাচ্ছে এসব বাস্তবায়ন হয়েছে নামকা ওয়াস্তে। ঐক্যমত্য কমিশনেও সব পক্ষকে রাখা হয়নি, ফলে যা হওয়ার কথা ছিল জাতীয় সমঝোতা তা হয়ে গেছে সীমিত পরিসরের আলোচনা। এই স্থবিরতার কোনো ব্যাখ্যাও দেয়নি অন্তর্বর্তী সরকার। রোববার বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে হাল ছেড়ে দিয়েছে সরকার, তথ্য উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতা নেই।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরো সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এবং নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সেই সুষ্ঠু নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা বলেন, রাষ্ট্র পরিবর্তনের পথে বড় বাধা রাজনীতিবিদ ও আমলারা। এতে নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। যে অধ্যাদেশগুলো হয়েছে তার মধ্যে অন্ততপক্ষে আমি 10টা অধ্যাদেশের কথা বলতে পারি, যেগুলো প্রতিটা ক্ষেত্রে স্ট্রং রেজিস্ট্যান্স কেম ফ্রম দি ব্যুরোক্রেসি। বলেছিলেন যে আর কিছু না হোক, আমরা আগামী 2 মাসের মধ্যে অন্তত আপনারা দেখতে পাবেন সাংবাদিকতা সুরক্ষা আইনটা করা হবে। সর্বশেষ খবর হচ্ছে যে সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের মতে, সংসদে অযোগ্য ব্যক্তিকে এনে তার কাছে ভালো সরকার পরিচালনার আশা। অবসরের আগে বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক, যা জুলাই আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করেছে। পদোন্নতির জন্য রাজনৈতিক পদলেহন থেকে বিচারকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বলেন, অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা। বিচারকদের সুযোগ সুবিধা বাড়াতে সরকারকে তাগিদ দেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 দিন পর পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 5 বিচারপতি। আমি সৈয়দ রেফাত আহমেদ এরপর 11 আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়েন সৈয়দ রেফাত আহমেদ। কর্তব্য পালন করিব। প্রধান বিচারপতি হিসেবে তার 1 বছরেরও বেশি সময়ের দায়িত্বে বিচার বিভাগে এসেছে আমূল পরিবর্তন। তার হাত ধরেই বিচার বিভাগের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হয়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। অবসরে যাওয়ার আগে বিদায়ী অভিভাষণে সারা দেশের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের স্বাধীনতা, দায়বদ্ধতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে। অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া, মামলার জট কমানো সহ ন্যায় বিচারের মাধ্যমে শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠাই ছিল তার মূল লক্ষ্য। সারা দেশের বিচারকদের কর্মপরিবেশ ও বেতন ভাতা এখনও যথেষ্ট নয় জানিয়ে বলেন, বিচারকদের বঞ্চিত করে রাখার মানসিকতা পরিবর্তন করতে হবে। বিচারকগণের আবাসন সংকট নিরসনের একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত বদলির বিষয় বিবেচনায় নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করতে হবে। বিচারকদের বোধ, ভারসাম্য, নৈতিকতা বজায় রাখতে সুস্বাস্থ্যকর পরিবেশ